কেন তুমি বারবার এরকম করছো মেঘ? কেন? তুমি কি আমার সঙ্গে জীবন কাটাতে চাও না? তাহলে কেন আমার থেকে বারবার করে দূরে চলে যেতে চাইছো? আমি জানি আমি অনেক অন্যায় করেছি তোমার সঙ্গে। তুমি কি এখন আমাকে মাফ করতে পারোনি? তাহলে কেন এরকম যন্ত্রণা দিচ্ছ আমাকে বারবার? মেঘ, আমার জীবনে তুমি ছাড়া আর কিছু নেই। তুমি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। আমরা তো দূরে থেকেও দেখেছি, তাতে আমি ভালো থাকিনি, তুমিও ভালো ছিলে না। এই এত কিছুর পরেও যখন আমরা দুজনে ঠিক করলাম যে আমরা আমাদের মতো করে বাঁচব, তারপরও তুমি এই কাণ্ডটা কেন করলে? বলো আমাকে, কেন করলে? কি দরকার ছিল? আমার না খালি মনে হয় তুমি আমার মতো করে ভাবো না। না, আমার মতো করে ভাবো না তো। তুমি অন্যের জন্য তোমার প্রাণ দিয়ে দিতে পারো, আর আমার জন্য বেঁচে থাকতে পারো না। একবার নিজের মনে মনে বলো না যে তুমি তোমার নীলের জন্য বাঁচবে। একবার আমার কথা ভাবো, আমাদের কথা ভাবো। মেঘ, আমাদের দুজনের একটা সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। তার দোয়াই তোমাকে। ফিরে এসো, ফিরে এসো আমার কাছে। আমি আশা করছি আমি যে কথাগুলো বলবো সেগুলো তুমি শুনবে, এবং এই কথাগুলো তোমার মনের মধ্যে দাগ কাটবে। আর তুমি ঠিকই শুনেছিলে, তোমার ব্লাড পাওয়া যাচ্ছিল না। কি করে পাওয়া যাবে? মেঘ তো অসুস্থ হয়ে তখন হাসপাতালে। তুমি যেদিন জেলে ঝামেলা করে হসপিটালে এলে, সেদিন ছিল মেঘের বৌভাতের রিসেপশন। ঠিক সেই দিনই কেন তোমাকে ঝামেলা করতে হয়েছিল আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। সেটা তুমি জানো, তোমার মন জানে, আর তোমার ঈশ্বর জানে। কিন্তু মেঘ বৌভাতের রিসেপশনে যাওয়ার আগে তোমার হসপিটালে গিয়েছিল। ইমিডিয়েটলি তোমার কোনো ব্লাডের রিকোয়ারমেন্ট ছিল না, সেটা জেনেও সে রক্ত দিয়ে এসেছিল যদি তোমার প্রয়োজন পড়ে সেই কারণে। যার ফল হলো রিসেপশনের দিন রাত্রে মেঘের কোলাপস করে যাওয়া। ও বোধহয় ক্লান্ত, দেখো ঘুমিয়ে পড়ছে। এসব কথাগুলো পরে বললে হয় না? না মা, ভাবিকে বলতে দাও, আমি সব শুনছি। গত 24 ঘন্টা ধরে জমে মানুষের টানাটানি গেছে। নীলের মায়ের চেষ্টায় মেঘ আবার ফিরে এসেছে। ফিরে আসার পর সে যখন জানলো যে দিদিভাই অসুস্থ, তার রক্তের প্রয়োজন, তাকে রক্ত দিতে হবে, সে তখন কি করলো? সে আবারও ব্লাড দিতে চাইল। সবাই তাকে বারণ করলো যে রক্ত দিও না, একটা ইউনিট রক্ত শরীর থেকে গেলে তুমি কিন্তু নাও বাঁচতে পারো। কিন্তু সে তো আসই সব জেনে এসেছে না, সে এসেছে আর একজনের কারণে। দিদিভাইয়ের প্রয়োজনে তাকে রক্ত দিতেই হবে। সে চলে গেল সকলের চোখকে ফাঁকি দিয়ে হসপিটালে, এবং রক্ত দিলও সে। ইচ্ছে থাকলেই তো উপায় হয়। সে এখন এই হসপিটালেই ভর্তি। আজকে তোমার সঙ্গে বসে যে কথা বলছে, এখন তার শ্বাস প্রশ্বাস চলছে কিনা আমরা কিন্তু কেউ জানি না। আমি
ভেতর থেকে চাইছি তুমি সুস্থ হয়ে ওঠো, সর্ব অর্থে সুস্থ হয়ে ওঠো, সব দিক থেকে। মেঘের এই চেষ্টা যেন বিফলে না যায়। মেঘ নিজের জীবন বাজি রেখে তার রক্ত তোমাকে দিয়েছে। নীলের মা আবারও চেষ্টা করে যাচ্ছেন তাকে বাঁচিয়ে তুলতে। মেঘ যে এটা করলো সেটা কি শুধু কর্তব্যের কারণে করেছে বলে তোমার মনে হয়? মেঘ তার দিদিভাইকে ভালোবাসে, ভীষণ ভালোবাসে। তোমার জন্য রক্ত দিয়ে জ্ঞান হারাবার আগে সে আমাকে কি বলেছে জানো? বলেছে, বাবা আমরা তো পরিবারের 4 জন, একজনকে বাদ দিয়ে তো বাঁচা যায় না এভাবে। সে আমাকে দিয়ে তোমার এগেইনস্টে সমস্ত কেস তুলিয়ে নিয়েছে। সে চায় আমরা একসঙ্গে বাঁচি, তোমাকে নিয়ে সে বাঁচতে চায়। এবার তুমি একটু ভেবে দেখো, তুমি চাও কি? যদি চাও তাহলে তার জন্য একটু প্রে করো। ময়ূরী, বাপি যে কথাগুলো বলল সেগুলো আমারও কথা মা। মেঘের জন্য আজ তোকে ফিরে পেয়েছি। মেঘ তোকে পাগলের মতো ভালোবাসে। লক্ষ্মী সোনা মা আমার। মেঘের প্রতি তোর মনে যে ক্ষোভ, বিদ্বেষ, রাগ, অভিমান, সেগুলো তুই দূর করে দে মা। লক্ষ্মী সোনা মা, আমাদের আর কি আছে বল? তোরা 2 বোন একসাথে আছিস, ভালো আছিস, সুস্থ আছিস। আমরা তো আর কিছু চাই না মা। আমি আর বাপি শুধু এইটুকু দেখে চলে যেতে চাই। অনেক তো হলো ময়ূরী, অনেক দ্বন্দ্ব, বিবাদ, মান অভিমান সব তো হলো মা। এবার কি সবকিছু শেষ করা যায় না? লক্ষ্মী সোনা মা। জানি কার ইচ্ছে মতো কে মরে কে বাঁচে, কে জানে কার প্রাণ ভোমরা অন্য কারো কাছে, কে হয়েছে ব্যথার মলম অন্য কারো জ্বরে, আলো দিতে ফুরিয়ে গেল নিঝুম অন্ধকারে। তার মন কেমনের হাসি, তার জীবন জোড়া ভুল, সে অন্য কারো হাতে ইচ্ছে পুতুল, ইচ্ছে পুতুল। মেঘ, মেঘ, কি অবস্থা? দেখি তুই মদ খেয়েছিস? মেঘ, হোয়াট ইজ দিস বিহেভিয়ার? তুই মদ খেয়ে জিষ্ণুর সঙ্গে তর্চা দিয়ে এগুলো কি করছিলি তুই? আপনি কি করছেন? আপনি করছি কি করছেন? তোরা তো সাহস কি করে আমার বউয়ের গায়ে হাত দিস? আলো নিভে গেছে আজ তারই বাসর ঘরে, তার মন কেমনের হাসি, তার জীবন জোড়া ভুল, সে অন্য কারো হাতে ইচ্ছে পুতুল, ইচ্ছে পুতুল। সে ছেড়ে দেবে বলে কিছু আঁকড়ে ধরেছিল, জলে ভিজে লেখা সব ঝাপসা হয়ে গেল, ডুবে গেল সবই নদীর পারে।
পাশে কি কেউ ছেড়ে দিতে পারে? তার মন কেমন আজও তুই আমাকে ব্লাড দিতিস মেঘ? আমি তোকে মেরে ফেলতে চেয়েছি সেটা জেনেও। শুধু মেরে ফেলতে চেয়েছি সেটা বলা তো ভুল, তুই তো বললি আমি হয়তো আবার চেষ্টা করব, তাও তুই ব্লাড দিতিস? দিতাম, আমার দায়িত্বের জায়গা থেকে দিতাম, মা বাপের কথা ভেবে দিতাম। আমি কখনোই চাই না তারা সন্তান হারানোর শোকটা পান। আজকে মা কিরকম করছিল তুই জানিস না, তুই নিজের চোখে দেখিসনি। আমি ফিল করেছি একটা মায়ের যন্ত্রণা, তাই নিজের শত অসুবিধে হলেও আমি তোকে বাঁচাতাম। একটা জিনিস মাথায় রাখবি, তোর আর আমার সম্পর্কের অবস্থা যেমনই হোক না কেন, সেটা আমার দায়িত্বের ওপর কোনোদিনই এফেক্ট ফেলবে না। সিস্টার, কিছু বলছেন? হ্যাঁ মানে আমার ছোট বোন মেঘ, ও এখন কেমন আছে? স্টেবল, কিন্তু আউট অফ ডেঞ্জার নয়, এখনো আইসিইউতেই আছেন। আচ্ছা, ও যেটা করেছিল মানে ও শরীরের যেই অবস্থায় আমাকে ব্লাড দিয়েছিল তাতে তো মরেও যেতে পারতো, তাই না? হ্যাঁ, উনি যে বেঁচে আছেন পুরোটাই ডক্টর মীনাক্ষী গাঙ্গুলির করা মিরাকেলের জন্য। উনি এই হাসপাতালের না, কিন্তু মেঘ রায়কে অন্য কোথাও শিফট করার কন্ডিশন ছিল না বলে ওনাকে ওনার আন্ডারেই রাখা হয়েছে। এখনো উনি মেঘ রায়কেই দেখছেন। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব ম্যাডাম, কিছু মাইন্ড করবেন না তো? আপনারা সবাই আমাকে একটা নতুন জীবন দিয়েছেন সিস্টার, আপনাদের কোনো কথায় আমি মাইন্ড করব এটা হতে পারে না, প্রশ্নই আসে না। জিজ্ঞেস করুন। আপনি কি সত্যি আপনার বোনকে মারতে চেয়েছিলেন? গুলি করেছিলেন নাকি তাকে? আসলে হাসপাতালের সবাই বলা বলি করছে আপনি তো পুলিশ কাস্টাডিতেও ছিলেন, তারপর নাকি আপনার বোনই সব কেস তুলে নিল। আমি আমার বোনকে শুধু গুলি করিনি সিস্টার, আরো অনেক কিছু করেছি, অনেক ক্ষতি করার চেষ্টা করেছি, অনেক অত্যাচার করেছি ওর উপর। সবটা জানতে পারলে আপনি শিউরে উঠবেন। কিন্তু কেন করেছিলেন ম্যাডাম? আপনার বোন তো নিজের প্রাণের চেয়েও বেশি আপনাকে ভালোবাসে, সেটা তো আমরাও দেখলাম। তাও কেন? আপনাকে দেখেও তো মনে হয় না আপনি এরকম কিছু করতে পারেন। আচ্ছা সিস্টার, আপনারা ক ভাই বোন? আমি একাই। না, তাহলে আর আপনি বুঝবেন না হিংসে মানুষকে কতটা অমানুষ করে দিতে পারে। সেটা বোঝার মতো বয়স বা অভিজ্ঞতা কোনোটাই আপনার হয়নি। আমি প্রে করব যেন কোনোদিন আমার মতো কোনো মানুষের ছায়াও আপনার চারপাশে না আসে। আচ্ছা সিস্টার, আপনি আমার একটা উপকার করতে পারবেন? কি বলুন? যদি আমার সাধ্যের মধ্যে থাকে আমি নিশ্চয়ই করব। একবার হসপিটাল অথরিটিকে বলবেন আমি মেঘের সঙ্গে দেখা করতে চাই, ওর কাছে যেতে চাই। সরি ম্যাডাম, সেটা বোধহয় সম্ভব হবে না, কারণ ডক্টর গাঙ্গুলি স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে ওনার হাজবেন্ড আর ওনার বাবা মা ছাড়া মেঘ রায়ের কেবিনে আর কেউ যেতে পারবে না। আমরা বললেও কিছু কাজ হবে না। সেটাই স্বাভাবিক, ওরা আমাকে যেতে দিতে নাই পারে, হয়তো ভাবছে আমি আবার গিয়ে মেঘকে কিছু একটা। এনিওয়ে সিস্টার, আপনি একবার একটু চেষ্টা করুন না, একবার বলেই দেখুন না যদি ওরা অ্যালাউ করে আমাকে ওখানে যেতে। প্লিজ, আমি একবার ওকে দেখতে চাই। দেখুন, আমরা নার্সরা এ বিষয়ে আপনাকে কোনো হেল্প করতে পারবো না। আপনি একবার ডক্টরকে বলুন, ডক্টর গাঙ্গুলি যদি পারমিশন দেন তাহলে হয়তো কিছু করা যেতে পারে। নিচের ফ্লোরে ওর কেবিন, তাই না? হ্যাঁ। জানিস দিদি ভাই, এতগুলো দিন ওরা আমাকে তোর কাছে আসতে দেয়নি। আমি কত করে বলেছি একটিবার আমাকে দিদিমার কাছে নিয়ে চলো, চোখের দেখা দেখবো, ওর মাথায় একটু হাত বোলাবো। দেয়নি, খালি বলেছে ভালো আছে ভালো আছে।
তোকে না দেখতে পেয়ে আমার প্রাণটা যে বড্ড চটপট করছিল। এসে আমি কি দেখছি নাতবো, চতুর্দিকে নল, এত যন্ত্রপাতি। এই দেখার জন্য আমি এখানে এলাম। একটা কচি মেয়েকে এইভাবে দেখতে হলো আমাকে। মা, তুমি কেন ভয় পাচ্ছ? এই সব কিছু তো মেঘকে ভালো করে তোলার জন্যেই। এখনো বিপদ মুক্ত। এই তো আর কদিনের মধ্যেই সব সরিয়ে নেওয়া হবে। বড় বৌমা, আমি আমার নাত বউয়ের মাথায় একটু হাত রাখতে পারি? মেয়েটাকে একটু ছুঁয়ে দেখবো না? আমার সোনা নাত বউ, লক্ষ্মী মেয়ে। তোকে যে এই অবস্থায় দেখবো আমি ভাবতে পারিনি। এই বেডে এই বুড়িটা টাকের নল, হাতের চুল এসব দিয়ে শুয়ে থাকার কথা, সেখানে তুই। কেমন তোমার বিচার? করো না ঠাম্মি। দেখছো তো, তোমার নাত বউ কথাও বলছে, ভালো আছে। কথা বলছি বটে, খুব আস্তে আস্তে, গায়ে তো বল আসেনি। হ্যাঁ রে মেয়ে, এমন কেন করবো না শুনি? তুই কি বলি আমাদের ভয় দেখাস? নীল দাদু ভাই একদম ঠিক কথা বলে, তুই আমাদের কাউকে ভালোবাসিস না। কেন রে, কেন? তুই এত পাষাণ কেন রে? আমাদের ভালোবাসা তোকে এতটুকু টানে না, খালি ছুটে ছুটে পালাস। মা, এত কান্নাকাটি করো না। ওর উপর ইমোশনাল প্রেশার হবে তো। ও এত কিছু নেবার অবস্থায় তো নেই এখন। না না, আমি কাঁদবো না, আমি আর কাঁদবো না। তবে আমি তোর এই গা ছুঁয়ে দিব্যি করে বলছি, আর যদি কখনো তুই এরকম করিস তাহলে তোর এই ঠাম্মি কিন্তু মরবে, দেখে নিস। মা, কি বলছো এসব কথা? এসব কথা এখানে এখন বলতে আছে? সত্যি আমি বুঝতে পারি না, তুমি দিনকে দিন বুড়ি হচ্ছ না ছেলে মানুষ হয়ে যাচ্ছ। চলো তো, ওঠো ওঠো, অনেক দেখা টাকা সব হয়েছে, চলো এবার চলো। এবার কিন্তু আমি ঠিক করেছি, তোর জন্য একটা পাহারাদার রাখবো। তুই যেখানে যেখানে যাবি তোর পেছন পেছন যাবে, আর আমাদের খবরাখবর দিবি। হাসলে হবে না, আমার নাতিটাকে তুই বড্ড কষ্ট দিচ্ছিস, এটা তুই একদম ঠিক করছিস না। যাই হোক, না, এখানে আমি একদম আসবো না, তুই আসবি বাড়িতে। ঝটপট সেরে উঠতে দেখি। তোদের সঙ্গে তো আমাকে হানিমুনে যেতে হবে, ব্যাগ গোছাতে হবে না দুজনে মিলে? আহা, এই হাসি মুখটা দেখবো বলি তো এখানে আসা রে দিদি। ও দিদি, তাড়াতাড়ি সেরে উঠ দিদি, তাড়াতাড়ি সেরে উঠ। ও কি মা, তুমি কাঁদছো? আর বাবা, তোমার মেঘ দিদিভাই তো এখন ভালো আছে। আরে, একটা তরতাজা মেয়ে হাসপাতালের বেডে নাকে মুখে নুন লাগিয়ে শুয়ে রয়েছে, আর তোরা বলছিস ভালো আছে? তোরা ডাক্তার, তোরা তো মানুষ। তুমি কি বলছো মা? বৌদি এত কষ্ট করে মেয়েকে বাঁচিয়ে তুললো, আর তুমি উল্টে ডাক্তারদেরই দোষ দিচ্ছ? দেব, হাজার বাদ দেব না। যতক্ষণ আমার নাত বউকে আমার বাড়িতে নিয়ে গিয়ে পাশে বসে গল্প করতে পারছি, ততক্ষণ আমি তোদের দুষবো। মা, এটা আজকে সকালের ব্লাড রিপোর্ট। আচ্ছা, দেখি।
কি আছে রিপোর্টে? আচ্ছা, মাকে পৌঁছে দিয়ে আসছি। প্রফেসর রায়, আপনারা একটু যান না মেঘের কাছে গিয়ে একটু যদি কথা বলতে চান। মা তো অনেকক্ষণ কথা বলে এলেন, আর বেশিক্ষণ না থাকাই ভালো। ওর আসলে একটু রেস্টের দরকার। বলছিলাম কি, রিপোর্টগুলো নিয়ে বললেন না তো, কেমন বুঝছেন? প্রোগ্রেস হচ্ছে, তবে ভেরি স্লো। ক্রাইসিস এখনো কাটেনি। কি ময়ূরী, ময়ূরী, তুমি এভাবে এখানে কি করে এলে? নার্স কোথায়? তোমাকে এভাবে কে আসতে দিল? ময়ূরী এখানে কি করছে? ও তো এই হসপিটালেই আছে, কিন্তু এখানে এলো কি করে? নার্স বা কেউ নেই? ও মনে হয় মেঘকে দেখতেই। মা, ওকে কিন্তু তুমি একেবারে মেঘের ধারে কাছে অ্যালাউ করবে না। হ্যাঁ বড় বৌমা, ও যেন আমার নদ বইয়ের ধারে কাছে না যায়। সর্বনাশী আবার কোনো সর্বনাশ করতে এসেছে। মা, আমাকে কেউ আসতে দেয়নি। আমি নার্সকে পাঠিয়েছিলাম পারমিশন নিতে, আমি মেঘের কাছে যাব তো তাই, কিন্তু আমি তো জানি আমাকে পারমিশন দেবে না। আমি তাই জন্য নিজেই। খুব অন্যায় করেছো। তোমার ক্ষতি হলে মেঘের আরো বেশি ক্ষতি হবে। অনিন্দু, ওকে রুমে রেখে এসো, আমার আর পাটা চলছে না। ভাবি, ও ভাবি আমাকে একবারের জন্য মেঘের কাছে নিয়ে যাবে? আমি একবার শুধু ওকে দেখতে চাই, প্লিজ ভাবি। না ময়ূরী, আমি মেঘের কাছে এমন কাউকে যেতে দিতে পারি না যে ওর ক্ষতি করতে পারে। জেঠিমণি প্লিজ, আমি রিকোয়েস্ট করছি, আমাকে ওর কাছে যেতে দিন প্লিজ, একবার যেতে দিন। আমি আর কোনোদিন ওর সামনে কখনো আসবো না, কখনো না। আমি সবসময়ের জন্য চলে যাব, আমি অনেক দূরে চলে যাব ওর থেকে। আমি কিছু করব না, আমি কথা দিচ্ছি জেঠিমণি, একবার যেতে দিন। তোমার কথা আমরা কেউ শুনতে ইন্টারেস্টেড নই ময়ূরীদি। তোমার অনেক কথা আমরা অনেকবার শুনে ফেলেছি, তুমি অনেক কিছু বলেছো আমাদের, কিন্তু আই এম ভেরি সরি, তোমার কোনো কথা আমাদেরকে আর কোনোভাবেই টাচ করে না। তোমার কোনো কথা আমরা শুনতে চাইছি না। আর কি করবে তুমি আবার মেঘের সঙ্গে দেখা করে? আবার ওকে মারার চেষ্টা করবে? দেখো, তোমাদের প্রত্যেকটা অভিযোগ আমি মেনে নিচ্ছি, আমি তো মানছি আমি মেঘের অনেক ক্ষতি করেছি, আমার ভুল হয়ে গেছে। আর এই মুহূর্তে ওর সঙ্গে দেখা করতে না দেওয়াটাই স্বাভাবিক। আমাকে তো তোমরা দেখা করতে দেবে না আমি জানি, কিন্তু প্লিজ জেঠিমণি, একবার আমাকে যেতে দিন, একবার আমার উপর বিশ্বাস করুন প্লিজ। তোমাকে বিশ্বাস করবো ময়ূরীদি? রিয়েলি? তুমি বলছো এই সব কিছুর পরও তোমাকে বিশ্বাস করতে? আমি মেঘের কাছে শুধু একবার যেতে চাই জেঠিমণি, আমি একবার ওর কাছে যাব, ওকে দেখব, আমি দেখবো ও সত্যি মানুষ কি না, ব্যাস, আর কিচ্ছু না। আমি কথা দিচ্ছি জেঠিমণি, আমি একবার ওর সঙ্গে দেখা করতে চাই শুধু। ময়ূরী, এখন এই মুহূর্তে মেঘের কাছে যাওয়াটা তোমার উচিত হবে না। কোনো রকম উত্তেজনা মেঘের পক্ষে এখন ভালো নয়। বাড়ি ফিরুক, সেখান থেকে যখন আমাদের বাড়িতে আসবে তখন কথা বলবো। ভাবি, সেরকম হলে তোমরা থাকো না আমার সঙ্গে, কিন্তু আমি একবার ওর সঙ্গে দেখা করতে চাই প্লিজ। আঙ্কেল আন্টি, আমাকে মাফ করবেন, কিন্তু আমি এই কথাটা ময়ূরীকে না বলে পারছি না। ময়ূরী, তোমার চোখের জল আমাদের কাছে কুমিরের কান্না ছাড়া আর কিচ্ছু মনে হচ্ছে না, বিশ্বাস করো। আমরা তোমার ভালো মানুষ হতে তোমার কথায় এতটুকুও বিশ্বাস করি না। আমরা এটুকু বিশ্বাস করি, এটুকু জানি যে তুমি আবার সুযোগ পেলে তুমি আবার ওর ক্ষতি করবে। পৃথিবীর সবাই বদলাতে পারে, কিন্তু তুমি বদলাবে না। তোমার অভিনয় দিয়ে আমার বাড়ির লোকেদের দিনের পর দিন বোকা বানিয়েছ, কিন্তু আর তুমি পারবে না। আমি না এইসব ফালতু ড্রামা নিতে পারছি না এখন। কাকামণি, তোমরা এটা সামলাও। মাপ, আমি ভেতরে যাচ্ছি মেঘের কাছে। শুনলি তো সব? এই বিশ্বাসটা তুই নিজের আচরণের জন্য হারিয়েছিস। কি করব বল, সবই আমাদের ভাগ্য। চল কেবিনে চল। ময়ূরী, এটা তোমার প্রাপ্য ছিল। আমি জানি তুমি অসুস্থ, তা সত্ত্বেও এই রূঢ় আচরণ, রূঢ় কথাবার্তা, এগুলো তোমার প্রাপ্য। এর থেকে অনেক বেশি শাস্তি তোমার পাওনা ছিল। মেঘ তার থেকে তোমাকে মুক্তি দিয়েছে। আচ্ছা বেশ,
আপনারা সবাই যখন এটা ডিসাইড করে নিয়েছেন আমাকে ওখানে যেতে দেবেন না, তখন আমি তো আর জোর করতে পারি না। আমার আর কি অধিকার আছে? আমার কোনো অধিকার নেই। ঠিক আছে, আমি চলে যাব। আমি অনেক দূরে চলে যাব ভাবি। আমি আপনাদের সবাইকে বলছি, আমি সত্যি অনেক দূরে চলে যাব। আমার একটা প্রশ্নের উত্তর দেবেন? শুধু একটা জিনিসই জানতে চাই, আমার বোনটা এখন কেমন আছে? খুব একটা ভালো নয়, এখনো ওর লড়াই চলছে। এতটুকু এদিক ওদিক হলে अगेन she might slip। ভাবি, ও ভাবি শোনো না, বলছি এখানে ডক্টর বলেছে আমাকে কালকে রিলিজ করবে। তুমি একটু দেখো না যদি ব্যবস্থা করা যায়, যদি আমাকে আজ রিলিজ করা যায় তাহলে করিয়ে দিতে বলো। আমি এখানে থাকবো না। আমি এখানে থাকলে সবাই ভয় পাচ্ছে, আরো ভয় পাবে। আমি যদি আবার মেঘের কোনো ক্ষতি করি, তাই না? আমাকে একটু দেখো না যদি আজ রিলিজ করে দেয়। ঠিক আছে, আমি বাড়িতে নিয়ে গিয়ে তোমাকে তোমার বাকি চিকিৎসার ব্যবস্থা করব। বাইরে অনেকের গলা পাচ্ছি, কে কে এসেছে বলো তো? যারা যারা ইউজুয়ালি আসে তারাই। না, আমার একটু ঠিক করে বলো না বাইরে কে কে আছে। তুই না বড্ড বেশি কথা বলছো। তোমার রিপোর্ট কিন্তু এখনো খুব একটা ভালো না, উঠে বসতে পারছো না সেভাবে, এখনো খুবই দুর্বল আছো। এরকম ছেলে মানুষ করো না তো। আমার কেমন মনে হচ্ছে জানো তো, তুমি কিছু একটা লুকোচ্ছ আমার কাছ থেকে। যা বাবা, আমি আবার কি লুকোলাম? তুমি তো বললাম যারা রেগুলার ভিজিটে আসে তারাই এসছে। বলো না, এমন কেউ এসেছে কি যাকে আমার কাছ থেকে তোমরা দূরে রাখছো? আমার দিকে তাকাও নীল, আমার দিকে তাকিয়ে বলো। আমি জানি আমার চোখের দিকে তাকিয়ে তুমি কিচ্ছু বানিয়ে মিথ্যে বলতে পারবে না। সবই তো জানো, তাহলে শুধুমাত্র এত জেদ করছো কেন বলো তো? বাইরে কে এসেছে, কি বলছে, কেন বলছে, এসব নিয়ে মাথা ঘামিও না প্লিজ। মেঘ, রেস্ট নাও, ঘুমো একটুখানি। এই মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। স্যার, আমি তাহলে লাঞ্চটা করে আসি, মানে আপনি তো আছেনই। হ্যাঁ ঠিক আছে, আপনি যান, আমি আছি। ঠিক আছে। বসো। আচ্ছা, আমি যদি এখন তোমার কাছ থেকে কিছু চাই, তুমি দেবে? কি চাও বলো? তুমি তো কখনোই কিছু চাও না আমার কাছ থেকে। আমার তো মনে হয় তুমি এখনো আমাকে আপন করে নিতে পারোনি। তাই? তাই, আমার তো তাই মনে হয়। আবার রাগ করবে না তো আমি যা চাইবো তাতে? প্রমিস করো। তুমি যদি রাগ করার মতো কিছু চাও তাহলে আমি রাখবো। আমি কিছু প্রমিস করছি না। আচ্ছা, রাগলেও কথাটা শুনবে তো? কি বলতে চাও এবার বলো। আমি একটু দিদিভাইয়ের সঙ্গে দেখা করে আসবো প্লিজ। ঠিক এই কারণে আমি প্রমিসটা করছিলাম না। আমি জানতাম তোমার এই প্রমিসটা রাখা আমার পক্ষে সম্ভব নয় মেঘ, আমি পারলাম না। আচ্ছা, ও কি বাইরে এসেছিল একবারও? কেউ নিশ্চয়ই ওকে আমার সঙ্গে দেখা করতে দেয়নি, তাই না? তো সেটাই কি স্বাভাবিক নয়? তোমার বাবা মা অবধি। নীল প্লিজ, আমি একটু দিদিভাইয়ের সঙ্গে দেখা করতে চাই। প্লিজ এই জেদটা করো না। আমি কাউকে কোনো ক্ষতি করতে দেবো না তোমার। আর আমি দেখা করতে চাই নীল। দিদিভাই কোথায়? তুমি এরকম কেন করছো বলো তো? ও যে এই হাসপাতালে আছে সেটা তো তুমি জানো, আজকে হঠাৎ করে এরকম কেন করছো বলো তো? ও আজকে আমার সঙ্গে দেখা করতে এসে ফিরে গেছে নীল, সেটা তো হতে পারে না। আর কেন বুঝতে পারছো না বলো তো? সেটা হওয়াটা অসম্ভব। মেঘ এতক্ষণে চলে গেছে, এটা নিয়ে না আর মাথা ঘামিও না তুমি। তুমি কি করছো বলো তো? চুপচাপ শুয়ে থাকো, একদম উঠবে না, তুমি শুয়ে থাকো। আমি একবার ওর সঙ্গে দেখা করে আসি না। তোমরা কেন বোঝো না বলো তো? এভাবে আলাদা করে দিলে কেউ কখনো ভালো হয়ে যায় না, বরং আরো অন্ধকারের দিকেই চলে যায়। একবার ভুল করলে সে বারবার ভুল করতেই থাকবে না। ও বারবার ভুল করেছে মেঘ, আর যেটাকে তুমি ভুল বলছো না, ওটাকে ভুল বলে না, ক্রাইম বলে। সেটাকে ক্ষমা করা যায় না, উচিত না। আর এমনিতেও তো তুমি ওর উপর থেকে সব কেস তুলে নিয়েছো, সেটা কি যথেষ্ট নয়? আর দেখা করে উদারতা দেখাতে যেও না প্লিজ। নীল, ও যা অন্যায় করেছে আমার বিরুদ্ধে করেছে, যা ক্রাইম করেছে সেটা আমার বিরুদ্ধে করেছে। আর আমি বিশ্বাস করি যে আমার দিদিভাইকে আমি শেষ পর্যন্ত বদলে ফেলতে পারবো। নিশ্চয়ই পারবো।
না, পারবে না। ওর মধ্যে বদলাবার উপকরণ নেই মেঘ। বেশ, দাঁড়াও আমি দেখছি। দিদিভাই যদি বদলে যায়, আমি যদি জিতে যাই? আমি জানি না, আমি শুধু জানি তোমার জেদের কাছে পুরো দুনিয়া হার মেনে। শুধু তোমার জেদ আর তুমি বেঁচে থাকো। দাঁড়াও ময়ূরী, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। চিন্তা করো না নীল, আমি আর মেঘের সামনে কোনোদিনও যাব না। ডাক্তার আমার একটা বড় উপকার করে দিয়েছে, এই যে আমাকে তাড়াতাড়ি ছুটি করে দিল। দেখো আমি চলে যাচ্ছি, আমি বাড়ি চলে যাচ্ছি, বুঝলে তো? আরেকটা কথা বলছি, আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করো না, তাও বলছি, এবার থেকে আমি নিজের খেয়াল রাখবো নীল, নিজের অনেক যত্ন নেব, যাতে আমার জন্য আর কোনোদিন আমার ছোট বোনকে এরম হসপিটালের বেডে শুয়ে না থাকতে হয়। আমি আর মেঘের সামনে কোনো দিনও যাব না নীল। আমি এটাও জানি তুমি আমার কোনো কথাই বিশ্বাস করলে না, তাও আচ্ছা নীল, আমার একটা কথা রাখবে প্লিজ? মেরি, মেঘকে দেখতে চাওয়ার বায়না করো না। তুমি মেঘের কাছে যাও, এটা কিন্তু কেউ চায় না। না ভাবি, আমি অন্য কথা বলতে চাই। কি কথা? নীল, তুমি মেঘকে শুধু একটা কথা বলে দেবে আমার হয়ে, যে ওর দিদি ওর কাছে ক্ষমা চেয়েছে। ওকে প্লিজ বলো যে আমি আমার ভেতর থেকে ওর কাছে ক্ষমা চেয়েছি। তোমরা কেউ আমার কথা বিশ্বাস না করলেও আমি জানি মেঘ আমার কথা বিশ্বাস করবে, কারণ ও আমাকে আজও অতটাই ভালোবাসে যতটা ও ছোটবেলায় বাসতো। কথাটা অনেক দেরিতে বুঝলে ময়ূরী, একটু আগে বুঝলে আজকের দিনটা তো দেখতে হতো না। থাক না অনিন্দ, ও যে বুঝেছে এটাই কি বড় কথা নয়? সবাই মিলে তোকে অনেক কথা বলা হলো, এবার অন্তত একটু রেহাই দাও। থাক না মা, ভাবি তো ঠিকই বলছে, আমি দেরিতে বুঝেছি, কিন্তু কি বলো তো ভাবি, আমার কেন জানি না মনে হচ্ছে হয়তো খুব একটা দেরি হয়নি এখনো। নীল, তুমি প্লিজ আমার এই রিকোয়েস্টটা রাখবে? না, রাখবো না। স্যার, ম্যামের রিপোর্টটা। থ্যাংক ইউ। চলো ভাবি, আমরা এগোই। আমার কিন্তু এখনো কথা শেষ হয়নি ময়ূরী। আমি চাই তুমি নিজেই মেঘের কাছে গিয়ে মাপ চাও। কি বলছো নীল তুমি? ময়ূরী ওই কেবিনে যাবে? না না, তোমার মাও বারণ করেছেন। নীল, আমার দুই সন্তানই অসুস্থ, আমি চাই না ওদের আবার মুখোমুখি দেখা হোক, আবার বিবাদে জড়াক। দেখেছো নীল, আমার মাও হয়তো ভাবছে আমি এখন ওখানে গিয়ে মেঘের গলাটা টিপে ধরবো, ওকে হয়তো একদম মেরেই আমি এখান থেকে বেরোবো। ভুল করছো ময়ূরী, তোমার মাই বোধহয় একমাত্র যিনি এখনো তোমাকে কিছুটা হলেও বিশ্বাস করেন, তোমার কষ্টতে কষ্ট পান। না ভাবি, শুধু মা নয়, মেঘও আমার কষ্ট বোঝে, তাই জন্যই আমি এখনো বেঁচে আছি, বুঝলে তো? মেঘ তোমার সঙ্গে দেখা করতে চায় ময়ূরী। চলো দেখা করবে, চলো। থাক নীল, আমি আর ওর সঙ্গে দেখা করতে চাই না। ও যদি জেদ করে তাহলে ওকে বলে দিও যে আমি না না, এটুকু বললে তো হবে না, ওর তো জেদ আবার অনেকটাই। ওকে বলো আমি চলে গেছি, আর আমি কোথায় গিয়েছি সেটা তোমরা কেউ জানো না, এটাই বলবে ওকে। প্লিজ ময়ূরী, আমি এমনি এমনি তোমার কাছে ছুটে আসিনি, আর তুমি খুব ভালো করে জানো যে আমি নিজের ইচ্ছাতে একেবারেই আসিনি। মেঘ বুঝতে পেরেছে তুমি দরজার বাইরে থেকে ফিরে গেছো, আর তারপরেই প্রচণ্ড রেস্টলেস হয়ে যাচ্ছে। আর তুমি এইটুকু নিশ্চয়ই বুঝতে পারছো ময়ূরী, ওর হেলথের যেরকম ফ্রেজাইল অবস্থা, তাতে এই যে রেস্টলেস হয়ে পড়া, টেনশন করা, এগুলো কতটা ক্ষতি করতে পারে, এতটাই সাংঘাতিক হতে পারে, হয়তো এরপর ওকে আর ফেরানো গেল না। তাই আমি তোমাকে রিকোয়েস্ট করছি ময়ূরী, যে তোমাকে বাঁচিয়েছে তার জন্য এইটুকু করো, দয়া করে চলো একবার দেখা করবে ওর সঙ্গে। কেন, মেঘের কি শরীর খারাপ নাকি? না আন্টি, শরীর খারাপ না, তবে মেঘ যা জেদ করছে তাতে আরেকটু হলেই কিন্তু শরীর খারাপ হয়ে যাবে, তাই বলছি ময়ূরী প্লিজ চলো। ভাবি, তুমি প্লিজ ওদের বোঝাও না। দেখো, আমি মনে মনে ডিসাইড করে ফেলেছি, আমি আর আমার ছায়াও কোনোদিন মেঘের ওপর পড়তে দেব না।
আর তোমাকে আমি বলছি, তুমি একটু প্লিজ ডক্টরের সঙ্গে কথা বলো, ওদের বলো যে মেঘের কেয়ার নিতে, ওকে ভালোভাবে রাখতে। আর দেখো নীল, তুমি যদি ওকে বোঝাও, মেঘ ঠিক বুঝবে। ওকে বলো আমার জীবনে ওর প্রয়োজন শেষ হয়ে গেছে, আমার ওকে আর দরকার নেই, তাই আমি স্বার্থপরের মতো চলে যাচ্ছি। ও কেমন আছে না আছে আমার সেটাও দেখার ইচ্ছে নেই, আমার কোনো ইন্টারেস্ট নেই। ওকে বুঝিয়ে বলো তো তুমি, ও বুঝবে ঠিক। কিছুক্ষণ আগে তো তুমি দেখা করতে চাইছিলে, এখন এসব বলছো কেন? হ্যাঁ, যেতে চেয়েছিলাম ভাবি, কিন্তু ও কেমন আছে সেটা জানার জন্য। এখন তো জেনে গেছি ও কেমন আছে। যেতে চেয়েছিলাম ওর কাছে ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু আমি ওর কাছে এখন ক্ষমা না চাইলেও কোনো ক্ষতি নেই। দেখো, আমি না হয় নিজের মুখে ওর কাছে ক্ষমা চাইলাম না, তোমরা বলে দেবে তো ওকে, বলে দেবে তো বলো ভাবি? আর না বললেও ক্ষতি নেই, মেঘ তো খুব সেন্সিবল মেয়ে, ওকে না বললেও ও বুঝে নেবে। ময়ূরী, ও তোমাকে নতুন জীবন দিয়েছে। আমরা যে সময় বসে কেবলমাত্র প্রহর গুনেছি, ঘড়ি দেখেছি, অপেক্ষা করেছি মৃত্যুর জন্য, ও সেই সময় তোমার জীবনের দূত হয়ে এসেছিল, তোমার জীবন দিয়ে গেছে। তুমি মাপ না চাইলেও সে হয়তো কেন, সে নিশ্চিত তোমাকে মাপ করে দেবে। কিন্তু তুমি ওর সামনে গিয়ে দাঁড়ালে ও হয়তো একটা নতুন জীবন পাবে। যাবে না? এখানে বস। সাবধানে। দেখে বস। এ ঘরে আসতে চাইছিলে না কেন? চলে যেতে চাই তাই। কোথায় চলে যাবে? দূরে কোথাও, যেখান থেকে তোর উপর আর আমার ছায়া পড়বে না। ছায়া না পড়লেও টান কি চলে যাবে? টান তো রক্তের, টান তো নারীর। সেসব টান আমি কবেই মিথ্যে করে দিয়েছি মেঘ। তবুও তো হাসপাতালে আমার দরজার বাইরে এসে সবার কাছে হাত জোর করেছিস আমাকে দেখবি বলে, সেটাও মিথ্যে। সেটা তো নিজের অপরাধ বোধ কমানোর জন্য, তোর কাছে ক্ষমা চাওয়ার জন্য। বেশ, তো সেগুলো না করেই চলে যাচ্ছিলি? সবার কথায় বুঝলাম যে মেঘ, তোর সামনে আসলে তোর ক্ষতি বেশি, আর ক্ষমা না চাইলে কোনো ক্ষতি নেই। আর আমি কেমন আছি সেটা না দেখে? শুনে তো ছি মেঘ, তুই কেমন আছিস বলতো? ভালো থাকিস কিন্তু। হ্যাঁ, আর শোন না, আমি এবার যাই। এখানে বেশিক্ষণ বসে থাকলে বাইরে সবাই ভাববে যে আমি আবার তোর কোনো ক্ষতি করার চেষ্টা করছি। তুই চলে গেলে আমার থাকার কি মানে হয় বলতো? মানে? দেখ, তুই তো আমার জীবনটাকে এভাবে উদ্দেশ্যহীন করে দিয়ে চলে যেতে পারিস না, তাই না? না মেঘ, তোর জীবনের উদ্দেশ্য শুধু আমি হতে পারি না, আমি তোকে এটার থেকে মুক্তি দিচ্ছি আজ। দেখ মেঘ, ছোটবেলা থেকে তোর মনের মধ্যে একটা কথা আমি গেঁথে দিয়েছিলাম যে আমার জন্য তুই, কিন্তু সেটা আর নয়। এখন থেকে নিজের জন্য তুই, নিজের পরিবারের জন্য তুই, তোর গান, মা বাবি, নীলের জন্য তুই, বুঝেছিস? না রে, সবার হওয়ার পরেও আমি তোর জন্যই অনেকটা। আর আমি কেন ভালো থাকি জানিস? আমাকে ভালো থাকতে হবে তোর জন্য। এই বেডে শুয়েও আমি বারবার ভেবেছি যে আমাকে ফিরে আসতে হবে, না হলে আমার দিদিভাই থাকবে না। এখন এসব বলে আমাকে আটকানোর চেষ্টা করিস না মেঘ। আমি সবসময় তো সবকিছু কেড়ে নেওয়ার চেষ্টা করেছি। সেই মায়ের ভালোবাসা দিয়ে শুরু হয়েছিল, তারপর তোর ফ্যামিলি, তোর প্রেম, আর লাস্টে তোর প্রাণ। আমার সত্যিই মনে হয় মেঘ, আমি এখানে থাকলে আমি একটা খুনি হয়ে যাব। আমার কোথাও দূরে চলে যাওয়াটাই ভালো। আর যার যেটা প্রাপ্য শাস্তি, তার তো সেটা পাওয়া উচিত। তুই কেন আমার নামে কেসগুলো তুলে নিলি বলতো? কারণ আমি জানি যে আজ পর্যন্ত তুই যা যা করেছিস তার জন্য তুই যথেষ্ট রিগ্রেট করিস। আর যে মন থেকে শুধরে যায় তার জেলখানার দরকার। মেঘ, আমার তোকে ধন্যবাদ দেওয়া সাজে না। আমি তোর সাথে যা যা করেছি, তোর যা ক্ষতি করেছি, তারপরেও যে তুই আমাকে এই অবস্থায় আমার প্রাণ বাঁচিয়েছিস, এটা আমি সত্যি ভাবতে পারি না। আমি তোকে কি বলবো আমি সত্যিই জানি না। তবে এটা জানি মেঘ,
আমি দূরে গেলে তুই ভালো থাকবি, আমার ছায়াও তোর উপরে পড়বে না, তুই তুই সুখে থাকবি। তুই সুখী হ না মেঘ, নিজেকে নিয়ে সুখী হ এবার। যাস না দিদি ভাই, প্লিজ যাস না প্লিজ। আমি জানি তুই বদলে গেছিস, কোথাও যাস না প্লিজ। আমি সবাইকে নিয়ে সুখী হতে চাই, কারোর চোখের জল দেখে না। আমরা কতদিন দুজন দুজনকে জড়িয়ে ধরি না বলতো? আরে বাবা, আমাদের দুজনের শরীরেই তো একই রক্ত, আমরা আলাদা হব কি করে বলতো? জানিস মেঘ, নীলের মা একটা বড় মিরাকেল করেছেন তোকে বাঁচিয়ে দিয়ে, আর তার থেকেও বড় মিরাকেল বোধহয় তুই করেছিস। কিরকম? বলো মাসি, মাসি বল একটু, মাসি বল বল। তুমি উষার সোনার বিন্দু, প্রাণের সিন্ধু কুলে, তুমি কবির ধ্যান ছবি, পূর্বজনম স্মৃতি, তুমি আমার কুড়িয়ে পাওয়া হারিয়ে যাওয়া গীতি, যে কথাটি যায় না বলা কইলে চুপে চুপে, তুমি আমার মুক্তি হয়ে এলে বাঁধন রূপে। কি বুঝলে? হ্যাঁ, ছোট্ট মেঘ একটা, বুঝেছো? সেই কবে তোর মায়ের রবি ঠাকুর আমাদের জন্য এই কটা লাইন লিখে দিয়েছিল, বুঝলি? সত্যি তো, তুই না আসলে তোর এই মাসিটার কি হতো বলতো? কি করতো মাসি, কি করতো? হাউ হাউ, ভয় লাগছে? আজ শহরে একটি বিশেষ অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী মেঘ রায়কে সঙ্গীতের ক্ষেত্রে রাজ্যের সর্বোচ্চ পুরস্কার সঙ্গীত গুণী পুরস্কারে সম্মানিত করা হলো। সেখানে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্টজনেরা। মেঘ রায় বর্তমানে সঙ্গীত জগতের তিনি একজন উজ্জ্বল নক্ষত্র, শুধুমাত্র দেশে নয় বিদেশেও তার সুনাম ছড়িয়ে পড়েছে। দেখ কি বললো শুনলি? তোর মা নাকি বিশিষ্ট সঙ্গীত শিল্পী। ওরা তো তোর ব্যাপারে কেউ জানেই না, তোকে কেউ চেনেই না, তুই তো আরো বড় সঙ্গীত শিল্পী। একবার ট্যা ধরলে পুরো বাড়ি মাথায় করে নিবি, তাই তো? কি তাই তো? হ্যাঁ বল। মেনে নিলাম তুমি সত্যি সত্যি মিরাকল জানো। আমি সামনে যেটা দেখছি সেটাকে মিরাকল ছাড়া কি বলবো বলো তো? শোনো, তোমার মেয়েকে কিন্তু এখন এখান থেকে নিয়ে যাওয়া মানে কুরুক্ষেত্র যুদ্ধ হবে। ও কিন্তু ওর মাসিকে ছেড়ে এখন কোথাও যাবে না। আচ্ছা ঠিক আছে, ওরা দুটোতে থাক না, আমরা যেমন আছি।